ইনকিলাব মঞ্চের ওসমান হাদির উপরে যে গুলি বর্ষণ এবং তিনি এখন জীবন সংকটে আছেন, তার অবস্থা খুব একটা ভালো না বলেই আমরা জানতে পারছি। এবং মানে কে গুলি করলেন, কারা তাকে হত্যা চেষ্টা করছে, এটা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু হচ্ছে। দেখছিলাম যে মোস্তফা সরওয়ার ফারুক, এই সরকারের একজন উপদেষ্টা, তিনি প্রথমে বলছেন যে শেখ হাসিনার কথা, তিনি ভারতে বসে, ভারত থেকে অনেক ফোন এসেছে, তিনি অনেক হুমকি দিচ্ছিলেন এই প্রসঙ্গটি। এবং তার পরপরই তিনি আবার একটা সিসিটিভির ফুটেজ শেয়ার করে বলছেন যে তার সাথে, মানে ওসমান হাদির সাথেই জনসংযোগে থাকা একজন এই ঘটনার সাথে সম্পৃক্ততা থাকতে পারে, সন্দেহভাজন বলা হচ্ছে। আমি দেখছিলাম জুলকারনাইন স্যারের, সাংবাদিক অ্যাক্টিভিস্ট, তিনিও কিছুক্ষণ আগেই তিনিও বলছেন যে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে, তার নাম ফয়সাল করিম মাসুদ, ছদ্মনাম দাউদ বিন ফয়সাল। তিনি ছাত্রলীগ সহসভাপতি, সাবেক ছাত্রলীগ সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদবর ছাত্রলীগের সাবেক সভাপতি। একই ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ সহ অনেকের কথাতেই। তো এই দুজন ব্যক্তিকে আপনি নিশ্চয়ই দেখেছেন, মানে সিসিটিভির ফুটেজের ব্যক্তি আর জুলকারনাইন স্যার যার কথা বলছেন, ওনারা কি একই ব্যক্তি, মানে দুজন কি একই ব্যক্তি? আপনাকে ধন্যবাদ। আমি সিসিটিভির প্রসঙ্গে আসার আগে আমি একটু যেটা বলতে চাই আর কি, যে এই যে ওসমান হাদির উপরে যে একটা মানে ন্যাক্কারজনক, একটা বর্বরচিত বা একটা কাপুরুষোচিত যে হামলার ঘটনাটি ঘটলো, এটাই মনে করি যে আমাদের এই জুলাইয়ের যে শক্তিকে, বা যারা আমরা মানে বিশ্বাস করি যে একটা জুলাইয়ের মাধ্যমে আমরা একটা ফ্যাসিস্টকে আমরা মানে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিলাম, তো সেই আমাদের এই জুলাইয়ের শক্তিটাকে আমি মনে করি যে আমাদেরকে একটা মানে মানসিকভাবে বিপর্যস্ত করারই একটা প্রচেষ্টা বলে আমি মনে করি, এবং সেজন্য আমি অবশ্যই এটার তীব্র নিন্দা জানাই। আর ব্যক্তিগতভাবে যদি আপনি আমার অভিমত যদি পর্যালোচনা করে থাকেন বা আমার ফেসবুক যদি দেখে থাকেন, আপনি জানেন যে আমি কিন্তু অতি ডানপন্থার যে রাজনীতি, সেটাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। এক হচ্ছে আওয়ামী লীগের বা শেখ হাসিনার সেই হুমকি ধামকিগুলোর ক্ষেত্রে একটা সন্দেহের কথা বলছেন, আবার অন্যদিকে অতি ডানপন্থী বা তুরস্কপন্থী এই ছোটন গ্যাং এবং সেই সম্পাদক, যদি নাম বলি মাহমুদুর রহমান, আমার দেশের সম্পাদক, আপনি তার কথাই বলছেন, বোঝা যাচ্ছে মানে তাদের সম্পৃক্ততার একটা বা তাদেরও একটা সন্দেহের জায়গায় আপনি রাখছেন, মানে দুটোই আপনার সন্দেহের তালিকায়। অ্যাবসলিউটলি। বা অনুসন্ধানের তালিকায় এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, আপনি কি, আমি যেটা প্রশ্নটা করছিলাম, কারণ এটা আমি মাত্রই দেখলাম জুলকারনাইন স্যারের সেই পোস্টটা, দুটো আপনিও নিশ্চয়ই দেখেছেন, খেয়াল করছেন যেহেতু, আপনার কি মনে হয় বা আপনি কি বুঝতে পারছেন ওই দুজন ব্যক্তি এক কিনা, যার কথা আসলে মোস্তফা সরওয়ার ফারুকী যেই সিসিটিভি ফুটেজ দিচ্ছেন আর জুলকারনাইন স্যার যার কথা বলছেন, আপনি কি খেয়াল করেছেন বিষয়টা? ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, সে গণসংযোগ করছিল বিজয়নগর কালভার্ট রোডের এই এলাকাতে, তখন তাকে চলমান অবস্থায় মোটরসাইকেল থেকে গুলি করে, এবং আমাদের ধারণা ছিল যে একটা গুলি করেছে, যেটা কানের এক পাশ থেকে ঢুকে আরেক পাশ থেকে বের হয়েছে, অথবা আরেকজন বললো যে মস্তিষ্কের ভিতরে নাকি গুলিটা রয়ে গেছে। তো টেকনিক্যাল জায়গায় আমি যাব না, আমাদের মূল বিষয় হচ্ছে যে এইরকম একটা আশঙ্কার খবর আমরা আরও মাস দুই আগে পেয়েছিলাম। পার্টিকুলারলি আমাদেরকে একটা সোর্স জানিয়েছে যে, আমার নিজের কথা বলেছে, ওসমান হাদি এবং হাসনাত তিনজনকে অ্যাসাসিনেট করার জন্য একটা পরিকল্পনা করা হয়েছে, এবং ওইটা হচ্ছে আপনাদের মনে থাকার কথা যে কয়েক মাস আগে এস আলম এবং শেখ হাসিনার সাথে যে মিটিং হয় 4,000 কোটি টাকা এবং অরাজকতা তৈরি করবার যে ঘটনা ঘটে, তার ইমিডিয়েট পরেই হচ্ছে একটা হিট লিস্টের ব্যাপারে আলোচনা হয়, এবং সেখানে আমাদের তিনজনকে পার্টিকুলারলি বলা হয় আর কি যে তাদেরকে তারা হিট করবে। তো তখন আমরা, যেহেতু সোর্সটা খুব ক্রেডিবল এবং খুবই বিশ্বস্ত মনে হয়েছে, আমরা তখন এক দুজন খুব গুরুত্বপূর্ণ পত্রিকার সাংবাদিক এবং সম্পাদকদের সাথে বসেছি, কথা বলেছি, তাদেরকে জানিয়েছি। আমরা তিনজনই ছিলাম ওই মিটিংগুলোতে, এবং তাদেরকে কনসার্নগুলো বলেছি। তো আজকে যেটা হয়েছে যে গত রবিবারে আমার প্রোগ্রামে অ্যাটাক করেছে বরিশালে বাবুগঞ্জে, আজকে ওসমান হাদি আক্রান্ত হয়েছে এবং খুব ব্রুটালি আক্রান্ত হয়েছে। হাসনাত তো দফায় দফায় অনেকবার আক্রান্ত হয়েছে, আক্রমণের শিকার হয়েছে। তো সেই বাস্তবতায় সবাই আমাদের নিরাপত্তা নিয়ে যেমন চিন্তিত, প্রচুর মেসেজ আমরা পাচ্ছি, আমরা সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, শুকরিয়া এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা। নিরাপত্তা এমন একটা জিনিস যে পৃথিবীতে আসলে কোনো ফোর্স, কোনো ব্যক্তি, কোনো সংস্থা, বাহিনী আসলে কাউকে নিরাপত্তা দিতে পারে না। নিরাপত্তা দেওয়ার মালিক আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন, এবং উনি
নিরাপত্তা দেন এবং নিরাপত্তা কেড়ে নেন। তো সেই জায়গাতে আল্লাহ তাআলার কাছে উপরে ভরসা করা, ওনার কাছে দোয়া চাওয়া ছাড়া ইনফ্যাক্ট আমাদের খুব বেশি কিছু করবার নাই। আর বাকিটা হচ্ছে যে এই সন্ত্রাসীরা আসলে কি করতে চাচ্ছে, কারা কারা হতে পারে এখানে। প্রথমত হচ্ছে যে আমি যাদেরকে সাসপেক্ট করি সেই সাসপেক্টের জায়গায় প্রথম হচ্ছে যে এসালামের টাকায় হাসিনার সাথে দিল্লিতে যে মিটিং হয়েছে, দিল্লির যে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কথা বলি, আজাদির জন্য কথা বলি, সেই অংশটা। এবং আমাদেরকে তো হাজার হাজার মেসেজ ফোন দিয়ে কন্টিনিউয়াসলি এই হুমকি ধামকি, এরপর হচ্ছে আমাদের ফোন নাম্বার আওয়ামী লীগের বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন ব্যক্তি এগুলো পাবলিক করে দেয়। সেখান থেকে আমরা শত শত হাজার হাজার ফোন মেসেজ আসে, গালাগালি, হুমকি, মেরে ফেলবে, এটা সেটা, এগুলো তো আমরা কন্টিনিউয়াসলি পাই। তো এই ঘটনাটা ঘটার পরে এখন মনে হচ্ছে যে যে পরিকল্পনা এবং আশঙ্কার কথা আমরা অ্যাজ এ হোলসেল সবসময় আলোচনা করেছি, কথা বলেছি, টকশোতে, মিডিয়াতে কথা বলেছি, এবং গত 2-3 মাস আগের যে খবর এবং পত্রিকার একাধিক সম্পাদকের সাথে যে আমরা বসছি, সেগুলোর ঘটনার সাথে অনেক কিছু এখন যেন কেমন একদম মানে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আর কি। আমরা যারা আওয়ামী লীগ এবং দিল্লির আধিপত্যবাদ সম্পর্কে জানি, তাদের পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো খুবই স্বাভাবিক। তারা এই ধরনের ঘটনা হাজারবার ঘটিয়েছে বাংলাদেশে, এবং আমরা ইতিহাস থেকে বারবার বলেছি কিভাবে দিল্লির সহায়তায় আওয়ামী গুন্ডা বাহিনী এই কাজগুলো, এই অরাজকতার রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে গত 40-45 বছরে। এবং তাদের এমন একটা মানুষ, তাদের নেতা নেত্রী হাসিনা, যে আসছেই হচ্ছে একটা জিঘাংসা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে খুনের রাজনীতি করবার জন্য। এবং 75-এর ঘটনায় যাদের মৃত্যুদণ্ড দিয়েছে তার ভিতরে একজনকে তো জবাই করে হত্যা করেছে। কর্নেল হুদা, তার ছোট ভাই আমাকে নিজে ব্যক্তিগতভাবে বলেছেন যে তারা গলায় মানে জবাই করার চিহ্ন পেয়েছেন, যেটা সেলাই করা ছিল, যদিও তারা সেই সময়টাতে এগুলো নিয়ে কথা বলতে পারেন নাই। তো সেই বাস্তবতায় আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে তো আমরা জানি। মতিউর রহমান রেন্টুর বই যারা পড়েছেন আমার ফাঁসি চাই, তারা জানবেন। এছাড়া অন্যান্য রাজনৈতিক কলাম এবং বই পুস্তক নিয়ে যদি ঘাটাঘাটি করেন, আপনারা দেখবেন যে আওয়ামী লীগের ডিএনএর ভিতরে এই চরিত্র রয়ে গেছে। তো এই বোটা দাগে হচ্ছে আমি প্রথম সাসপেক্ট করি হচ্ছে এই ফোর্সটাকে আর কি। দ্বিতীয় যাদেরকে আমরা সাসপেক্ট করি সেটা হচ্ছে বাংলাদেশের ডিপ স্টেট, যেখানে প্রশাসনের বিভিন্ন জায়গাতে, যেখানে আওয়ামী লীগের দোসর এবং দিল্লির গোলামরা চুপটি মেরে বসে আছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে দেখবেন আওয়ামী লীগকে পুনর্বাসন করা, আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া নির্বাচন ইনক্লুসিভ হবে না, জুলাই গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, রাজাকার জঙ্গি মৌলবাদীদের উত্থান হচ্ছে, এই সবগুলো বিষয়কে দেখবেন বয়ান আকারে তারা হাজির করবার চেষ্টা করে। এবং এই ডিপ স্টেটের বিভিন্ন অংশ বিভিন্ন সময় আমাদেরকেও এই হুমকি ধামকির মধ্যে রাখে আর কি, যেটা আওয়ামী ফাঁসিবাদের আমলে আমরা দেখেছি। প্রশাসনের বিভিন্ন অংশ যারা পরিকল্পিতভাবে এই সরকারকে ব্যর্থ করা, অরাজকতা তৈরি করা, তথ্য পাচার করা, সিচুয়েশনকে অস্থিতিশীল করা, যে কোনো ঘটনাটাকে আন্দোলনের নামে, ন্যায্য আন্দোলনের নামে অস্থিরতা তৈরি করা। সচিবালয় সাম্প্রতিককালে আপনারা দেখেছেন যে কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনের নামে যেগুলো করছে সেগুলো আর কি। তো সেখানে ডিপ স্টেটের একটা ফলস ফ্ল্যাগ অপারেশন থাকতে পারে এখানে, যে যারা অন্য একটা বড় ঘটনাকে ডাইভার্ট করবার জন্য এই রকম দেশের পক্ষের একটা জাতীয়তাবাদী নেতাকে হত্যা করার চেষ্টা করেছে। তৃতীয়ত ফোর্স হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তপনা যেটা আছে। আপনি এখানে অলিগার্ক আছে, এখানে শেয়ার বাজার লুণ্ঠনকারী আছে, দুর্নীতিবাজ আছে, চাঁদাবাজ আছে, গুন্ডা বদমাইশ মাস্তান আছে, যে যারা এই সমাজটাকে মোটা দাগে রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেয় না, দিতে চায় না।
যাদের ব্যাপারে হাদিও বলেছে এর আগে যে সংসদে গেলে আমি তাদের সবার নাম প্রকাশ করব, যেহেতু ঢাকা ৮ হচ্ছে ঢাকার কেন্দ্র, শহরের কেন্দ্রবিন্দু, 0 পয়েন্ট বলতে পারেন বাংলাদেশের। সেই 0 পয়েন্টে যে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার লেনদেন, বাণিজ্য, তারপরে ফেরিওয়ালাদেরকে নিয়ে, হকারদেরকে নিয়ে, রাস্তার লোকদেরকে নিয়ে যে টোকাই চাঁদাবাজরা আছে তাদের বিরুদ্ধে সে কথা বলেছে। তো এই শ্রেণীটাও কোনো না কোনোভাবে তাকে প্রতিদ্বন্দ্বী এবং ভবিষ্যতের জন্য হুমকি মনে করতে পারে। তো এই 3টা সম্ভাবনার জায়গা আমরা দেখতে পাই যে এই ঘটনার পিছনে কারা জড়িত থাকতে পারে। হতে পারে ধরেন আওয়ামী লীগেরই রাকিব নামক কোনো গুন্ডা, ধরেন কলকাতা দুবাই থাকে শাহাদাত নামক কোনো গুন্ডা বাহিনী শীর্ষ সন্ত্রাসীদেরকে দিয়ে এই কাজটা করাইলো, এবং এমন লোককে দিয়ে করাবে যে লোকটা হয়তো একটা রাজনৈতিক দলের কর্মী, তাকে দিয়ে করাইলো। আবার সেই কর্মীটা হয়তো ওসমান হাদির ক্যাম্পেইনে অনেক দিন থেকে তাকে ফলো করতেছে, অংশগ্রহণ করতেছে, গণসংযোগে লিফলেট বিলাচ্ছে তার হয়ে। অতএব সেই রকম একটা ঘোজামিল দেওয়া চক্র এমনও হইতে পারে যে একটা মাইনরিটি গোষ্ঠী এটার সাথে ইনভলভ করবে, যাকে দিয়ে গুলিটা করাবে, যে পরবর্তীতে সীমান্তবর্তী অঞ্চল দিয়ে পালিয়ে চলে যেতে পারবে। এরকম অনেকগুলো বাস্তবতা এখানে জড়িত থাকতে পারে। সেটা অফকোর্স গোয়েন্দা সংস্থার দায়িত্ব, এসবি, ডিবি যারা আছে তারা, ডিজিএফআই, এনএসআই, তারা কালেকটিভলি এগুলো দেখবে এবং তাদের দায়িত্ব এগুলোকে উন্মোচন করা। এবং এই আমরা দেখতে চাই না যে সীমান্ত হয়ে এরকম গারো পাহাড়ের কোনো মানুষ পালায়া ওই পারে চলে গেছে, পরে পোস্ট দিল নিঝুম মজুমদার এবং হার্পিক মজুমদাররা যারা আছে তারা যে কয়টা উইকেট পড়ছে, কয়টা বাকি আছে এরকম। তো সেই বাস্তবতাগুলো আমরা বিবেচনার জন্য বলবো যে সরকার এগুলোকে কিভাবে এখন দেখবে, দেখা উচিত আর কি। তফসিল হয়ে গেছে গতকালকে, দেখবেন গতকালকে তফসিল হয়েছে। আবার গতকালকে বাংলাদেশের এই হাসিনার প্রেসিডেন্ট চুপ্পু রয়টার্সে একটা সাক্ষাৎকার দিয়েছে স্বতঃপ্রণোদিত হয়ে। তো সেখানে তিনি বলেছেন তার আফসোস, কষ্টের কথা, তিনি সম্মানজনকভাবে নির্বাচনের পরে চলে যাবে। এরকম একটা টাউট দুর্নীতিবাজ প্রেসিডেন্টকে নির্বাচনের পরে রাখবেই বাকে, তাকে তো গত আরও 1-1.5 বছর আগেই জুলাই আগস্টে লাথি মেরা বের করে দেওয়া দরকার ছিল। এবং এই যে প্রাতিষ্ঠানিক সংস্কার করতে যারা দেয় নাই, যারা যে সকল রাজনৈতিক দল অথবা বুদ্ধিজীবীরা অথবা সুশীল সমাজ 72-এর মোড়কে চুপ্পুর মতো বাটপাট দিয়ে সামনে রেখে প্রাতিষ্ঠানিক যে সংস্কারগুলো প্রয়োজন ছিল সেগুলো ঠেকিয়ে দিয়ে রাজনৈতিক পাওয়ার ডিল করা, ক্ষমতার ডিল করে ফেলার যে চেষ্টা করা হয়েছে, তার আজকে সবচেয়ে বড় স্যাক্রিফাইস করতে হয়েছে। আমরা আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যারা বোধ করছে যে বাংলাদেশে ওসমান হাদি অথবা আমাদের মতো 2-4-5 জন 10 জনকে মেরে আপনি জুলাইকে ভুলিয়ে দেবেন, জুলাইয়ের যে প্রেরণা চেতনা আছে সেটাকে আপনি রিপ্লেস করবেন, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষ কথা বলা বন্ধ করে দেবে, জুলাইকে ভুলিয়ে দিবে, জুলাইয়ের সনদ বাস্তবায়ন হবে না, আগামী দিনে আওয়ামী জাতীয় পার্টির মতো এই ক্রিমিনাল গ্যাং দিল্লির গোলামরা আবার রাজনীতিতে নির্বাচনে পুনর্বাসিত হবে, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আজকে শুধুমাত্র সারা বাংলাদেশের মুড দেখেন আপনারা, যে সারা বাংলাদেশের জুলাইয়ের ফোর্সকে আবার একত্রবদ্ধ করে ফেলেছে এই ঘটনা, এবং এটা বারবার ঘটবে। যতবারই আপনি জুলাইকে ছোট করবার চেষ্টা করবেন, হেয় করবার চেষ্টা করবেন, সকল রাজনৈতিক দল তাদের মধ্যকার দ্বিমত মতানৈক্য যেগুলো আছে সেগুলোকে বাইরে ফেলে দিয়ে তারা জুলাই প্রশ্নে, আগস্ট প্রশ্নে, গণ অভ্যুত্থান প্রশ্নে এক হয়ে যাবে, এবং সেইটা আমরা এখন বারবার দেখতে পাচ্ছি। আপনারা যদি মনে করে থাকেন এগুলো করে দিয়ে আমরা যারা জীবিত আছি আমরা কথা বলা বন্ধ করে দেব, প্রতিবাদ করা বন্ধ করে দেব, আমরা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আজাদির পক্ষে লড়াই করব না, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আমরা ঘুমের থ্রেশহোল্ড পার করেই গত 5-6 বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, কথা বলেছি, রাজপথে ছিলাম। অতএব সেই জায়গাতে কোনো কম্প্রোমাইজ হবে না, আপনারা নিশ্চিন্তে থাকেন। আরও বহু হাদি বাংলাদেশে জন্মাবে এবং তারা আবার দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে। অতএব সেই জায়গাতে কোনো কম্প্রোমাইজ হবে না নিঃসন্দেহে।
আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশে একজন হাদিকে হত্যা করে আপনারা তার ভয়েসকে নিবৃত করে দেবেন, আপনারা দেখবেন কালকে থেকে বাংলাদেশের প্রত্যেকটা চা দোকানদার হাদি হয়ে গেছে, বাংলাদেশের প্রত্যেকটা রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা শরীফ ওসমান হাদি হয়ে যাবে, বাংলাদেশের প্রত্যেকটা পথিক, ফেরিওয়ালা, ট্রাকাই, শ্রমজীবী মানুষ ইনকিলাব মঞ্চের প্রতিনিধি হয়ে দাঁড়িয়ে যাবে, বাংলাদেশের ছাত্র জনতা, সিপাহী, জওয়ান, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে যারা ভালোবাসে তারা প্রত্যেকে এক একজন শরীফ ওসমান হাদি হয়ে এই লাল সবুজের পতাকার পাহারাদার হয়ে যাবে। অথবা ওই যে বাবুল কাস্তির মতো দেখবেন ওইরকম লুঙ্গি পরা কৃষকরা প্রতিটা পাড়ায়, মহল্লায়, খেতে, জেলে পানিতে বসে বসে এক একটা শরীফ ওসমান হাদি হয়ে যাবে। তারা সবাই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে। কেউ এই লড়াই, এই আজাদির যে উন্মাদনা, এই আজাদির যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, সেখান থেকে আপনারা এই প্রজন্মকে নিবৃত করতে পারবেন না। আজকে থেকে দেখবেন পুরো বাংলাদেশটাই লাল সবুজের পতাকা মরা একটা শরীফ ওসমান হাদি হয়ে গেছে, এবং এটাই হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ হওয়া এবং থাকার লড়াই। এবং বাংলাদেশে বাংলাদেশ 2-এর যে লড়াই চলছিল সেই লড়াইটা আরও দ্বিগুণ ত্রিগুণ গতিতে ফাগুনের হাওয়ার মতো করে আবার বাড়বে, এবং সেটা আপনারা দেখবেন। আওয়ামী ফ্যাসিবাদ, দিল্লির আধিপত্যবাদ এখানে ফিরতে পারবে না। এটাই হচ্ছে শেষ কথা। ওসমান হাদির জন্য আমাদের দোয়া, প্রাণ ভরে আরশের মালিকের কাছে আমরা দোয়া চাই যেন আল্লাহ তাআলা তাকে আমাদের মাঝে ফিরায় নিয়ে আসে। আর এর মধ্য দিয়ে হচ্ছে আমাদের লড়াই, আজাদির সংগ্রাম চলছে, চলবে। এটার পেছনে একটা গভীর ষড়যন্ত্র বা হীন উদ্দেশ্য রয়েছে। সেই ষড়যন্ত্র উদ্দেশ্য নিয়ে আপনার পর্যালোচনা বা আপনার সমীকরণ মেলানোর একটা চেষ্টা আছে কিনা সেটা জানতে চাইবো। তবে আপনি কি, আমি যেটা প্রশ্ন করছিলাম, কারণ এটা আমি মাত্রই দেখলাম জুলকারনাইন স্যারের সেই পোস্টটা, দুটো আপনিও নিশ্চয়ই দেখেছেন, খেয়াল করছেন যেহেতু, আপনার কি মনে হয় বা আপনি কি বুঝতে পারছেন ওই দুজন ব্যক্তি এক কিনা, যার কথা আসলে মোস্তফা সরওয়ার ফারুকী যেই সিসিটিভির ফুটেজ দিচ্ছেন আর জুলকারনাইন স্যার যার কথা বলছেন, আপনি কি খেয়াল করেছেন বিষয়টা? আসলে সিসিটিভির ফুটেজ দেখে আসলে আপনি কিন্তু ওই অর্থে মানে চেহারা যে একদম পুরোপুরি মিলেছে বা মিলবে, এটা আসলে সিসিটিভি দেখে কিন্তু বোঝার মতো আসলে অবস্থা নেই। কারণ ওইটা রেজুলেশনের ক্ষেত্রে আপনি জানেন যে ওরকম রেজুলেশন পাওয়া যায় না যেটা দিয়ে আপনি একদম পিন পয়েন্ট করে নিশ্চিতভাবে বলতে পারবেন যে এটাই সেই ব্যক্তি। কিন্তু তারপরেও আমি অনুসন্ধানী সাংবাদিক হিসেবে জুলকারনাইন স্যারের স্বামী, আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, এবং আমি কখনোই মনে করি না যে তিনি আন্দাজে ঢিল ছোড়ার মতো মানুষ। তো সেজন্য আমি মনে করি যে তিনি যখন একদম স্পেসিফিক্যালি তিনি বলেছেন যে এই ব্যক্তি ফয়সাল করিম মাসুদ তিনি জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের একজন কর্মী, তো আমি মনে করি যে জুলকারনাইন স্যারের স্বামী এটা জেনে বুঝেই তিনি লিখেছেন। এবং এটাও আমরা জানতে পেরেছি যে এই ব্যক্তি একজন সাবেক ছাত্রলীগের সহসভাপতি এবং ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের তিনি সাবেক সভাপতি। তো আমি কিন্তু এই ঘটনাটা ঘটার পর থেকেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে যখন আমাকে বলা হচ্ছিল যে আমার ধারণা কি, আমি কিন্তু তখন থেকে বলছিলাম যে আমার ধারণা এখানে অবশ্যই আওয়ামী লীগের বা পতিত স্বৈরাচারের লোকজনই জড়িত। কিন্তু দেখা যাচ্ছে কি যে আমাদের এই জুলাইয়ের শক্তিটাই এখন এত বিভক্ত হয়ে গিয়েছে যে আমরা দেখলাম যে অত্যন্ত হতাশাজনক ভাবে যে এই ঘটনার পর থেকে জামায়াতে ইসলামী বলেন বা সাদিক কায়েম বলেন, তারা কিন্তু দেখা যাচ্ছে যে এখানে মির্জা আব্বাসকে জড়িত করে তারা নানা ধরনের ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখা শুরু করে দিলেন। তো এই যে একটা ব্যাপার, আবার দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদী চেতনারও যারা রয়েছেন তারা আবার দেখা যাচ্ছে এখানে বলছেন যে সাদিক কায়েম জড়িত থাকতে পারে বা এখানে জামাত করতে পারে। তো এই যে নিজেদের মধ্যে যেটা পরস্পর কাদা ছোড়াছড়ি, এর ফলে আমি মনে করি যে বেনিফিটেড কিন্তু আলটিমেটলি হচ্ছে ঘটনাটি মানে স্ট্রংলি আমরা মনে করি যারা ঘটিয়েছে, তাতে আওয়ামী লীগ বা পতিত স্বৈরাচার, তারা কিন্তু এগুলো দেখে কিন্তু ভারত থেকে বসে বসে তারা হাসছে। আপনারা তো এটাও নিশ্চিত না যে পতিত স্বৈরাচার, মানে এটাও কি কাদা ছোড়াছড়ি হবে না যে আগেই যদি বলে দেওয়া হয় যে মানে সব নন্দ ঘোষের মতো সব যদি না, আমরা তো দুদিন আগেই দেখলাম যে শেখ হাসিনা তার একটা অডিও যে ফাঁস হলো বা তারা যে ফাঁস করলেন, অডিওতে তিনি কি বলছিলেন, তো তারা তো বলছিলেন যে আমরা এরকম চরম প্রতিশোধ নেব, এবং তিনি বলছিলেন যে আগে করে দেখাও তারপরে দেখা যাবে। তো আর আমরা তো এ পর্যন্ত তো শেখ হাসিনার যে অনেকগুলো এনটিএমসির যে কল রেকর্ড গুলো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল সেগুলো তো উদ্ধার করা হয়েছে। তো সেগুলো তো আমরা দেখেছি তো যে ফজলুর তাপসের সাথে শেখ হাসিনার কথোপকথন, বা আপনি দেখেছেন যে এই পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন হাসান মাহমুদ, তার সাথে তার যে কথোপকথন, সেখান থেকে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে তিনি জুলাইয়ের সময় কতটা অমানবিকতা তিনি দেখিয়েছিলেন। তো সেই অমানবিকতা যে তিনি এখনো দেখাবেন না সেটা মনে না করার কোনো কারণ নেই। তো সেজন্য আবার এই জুলাই যোদ্ধারাও তো মানে ওসমান হাদির মতো ব্যক্তিরা তারাও তো তাদের বক্তব্যে এমন সব কথা বলেছেন, মানে এতটা আক্রমণ, একজনকে ছিঁড়ে ফেলো ধরে ফেলো, মানে এরকম নানান রকম সহিংস টাইপের বক্তব্য তো তারাও দিয়েছেন। তার মানে কি মানে বক্তব্য থেকে কি একটা ধারণা, স্পষ্ট ধারণা পাওয়া যায়, বা সেটার উপরে মানে বেস করে বললে সেটি কি আন্দাজ ভিত্তিক হয়ে যায় না?
এখন ওই যে পলিটিক্যাল রেটরিক যেটা, এটা তো আমাদের অনেক পুরনো কালচার, এবং আমি তো মনে করি এই পলিটিক্যাল রেটরিকের ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী ভূমিকা রেখেছিলেন ওই শেখ হাসিনা। কারণ আমার জীবনে আমার এখনো মনে আছে যে সবচেয়ে বড় পলিটিক্যাল রেটরিক আমার যেটা স্পষ্ট আমি শুনেছিলাম, সেটা হচ্ছে শেখ হাসিনা একবার তিনি লক্ষ্মীপুরে গিয়ে তিনি বলেছিলেন যে জয়নাল হাজারী, একটা লাশ পড়লে তুমি 10টা লাশ ফেলবে। তো ওর থেকে বড় পলিটিক্যাল রেটরিক তো আমি আর দেখিনি, যে তিনি প্রকাশ্যে একটা জনসভায় তিনি বলছেন যে জয়নাল হাজারী, এখানে একটা লাশ পড়লে তুমি 10টা লাশ ফেলবে। তো এ ধরনের মানে পলিটিক্যাল রেটরিকের ক্ষেত্রে তো শেখ হাসিনা অগ্রগামী ভূমিকা সবসময় রেখেছেন। তো সেজন্য আমি মনে করি যে এটা আমাদের একটা পলিটিক্যাল কালচার হয়ে গেছে, যদিও এই কালচারটাকে আমি সমর্থন করি না, এই কালচার থেকে আমাদের বের হয়ে আসা উচিত। তো এখন হাদিও আপনি জানেন অত্যন্ত তরুণ বয়সে, তো যেখানে তার পূর্বসূরীরা শেখ হাসিনার মতো পলিটিশিয়ান বা অন্যরা এই ধরনের পলিটিক্যাল রেটরিক ব্যবহার করেন, তো হাদির মতো যারা বয়সে তরুণ টকবগে তারাও এই ধরনের অনেক কথা বলতেই পারেন। এবং আমি ব্যক্তিগতভাবে আপনাকে বললামই যে আমি অতি ডানপন্থার রাজনীতি যারা করেন সেটাকে আমি কখনোই সমর্থন করি না, বা হাদিও যে ধরনের ভাষা বা আক্রমণাত্মক শব্দ ব্যবহার করে এটাকেও আমি সমর্থন করি না। কিন্তু তার মানে এই নয় যে তাকে এখন এজন্য পেছন থেকে এসে একটা বাইকে করে এসে একটা স্পিডি একটা বাইক আর একটা স্লো একটা যে রিক্সা, অর্থাৎ কতটা দক্ষ একজন শুটার না হলে এটা সম্ভব, আপনি একটু কল্পনা করে দেখুন যে অত্যন্ত প্রফেশনাল একজন শুটারের পক্ষেই কিন্তু এটা সম্ভব, যেটা হাদির উপরে করা হলো। নিশ্চয়ই তাই আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। খুব স্পিডি বাইকে কে আসছেন সিসিটিভি ফুটেজে সেটা স্পষ্ট না করা গেলে ওই যে মোস্তফা সরওয়ার ফারুকে যেটি শেয়ার করছেন সেখানে দেখা যাচ্ছে যে মানে তার সাথে মানে হাদির সাথে জনসংযোগেও যিনি ছিলেন তিনি সেই স্পিডি বাইকে আছেন বলে ধারণা করা হচ্ছে। জনসংযোগে যিনি ছিলেন তার কিন্তু ছবি দেয়া আছে, সেই ছবিটাতে কিন্তু মোটামুটি তার চোখ এতটুকু পর্যন্ত অন্তত দেখা যাচ্ছে, তার পরিধেয় কাপড় দেখা যাচ্ছে। আর ওদিকে জুলকারনাইন সায়ের যার কথা বলছেন, এই দুজন ব্যক্তিকে কি আপনি মিলিয়ে দেখেছেন যে তারা কি একই ব্যক্তি কিনা, একই ব্যক্তির দিকে ইঙ্গিত হচ্ছে কিনা? জি, এগেইন আমি মনে করি যে এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কার মাধ্যমে এই তথ্যটা সর্বপ্রথম লিক হলো। এটা কিন্তু জাওয়াদ নির্ঝর আমার বন্ধু, তিনি সর্বপ্রথম এই কথাটি লিক করেছেন। তো আমি জাওয়াদ নির্ঝর বা জুলকারনাইন সায়ের তাদের যে অনুসন্ধান এটার উপরে আমি যথেষ্ট আস্থা রাখি, এবং আমি মনে করি না যে তারাও আন্দাজে ঢিল ছোড়ার মতো। তো সেজন্য আমি বিশ্বাস করি যে অবশ্যই তারা কনক্রিট কোনো একটা জায়গা থেকে নিশ্চয়ই এটা জানতে পেরেছেন বা উদ্ঘাটন করতে পেরেছেন বলেই কিন্তু ওই ছবিগুলো তারা পোস্ট করেছেন বা এই এদের সম্পৃক্ততার বিষয়টা তারা উল্লেখ করছেন। তো আমি মনে করি যে হ্যাঁ, অবশ্যই ওই তাদের পোস্টের উপর ভিত্তি করে বা তারা যেটা ইন্ডিকেট করছেন সেটার উপর ভিত্তি করে যদি গোয়েন্দা সংস্থা আরো বিস্তারিত অনুসন্ধান চালায় তাহলে কিন্তু এই বিষয়টা আরো সহজে তারা উদ্ঘাটন করতে পারবে বলে আমি মনে করি। জি, মানে তার মানে কি ওই ব্যক্তি হাদির সাথে জনসংযোগে ছিলেন? অফকোর্স আমরা তো তাই দেখতে পাচ্ছি। আর এখন আপনি জানেন যে আমাদের বাংলাদেশে কিন্তু এখন ওই ধরনের কোনো প্যান্ডেমিক নয় যে আপনাকে এখন মুখে মাস্ক পরে থাকতে হবে। তো সেই ব্যক্তির চলাফেরা বা গতিবিধি কিন্তু সন্দেহজনক, যে সে কেন ওইভাবে মাস্ক পরে আছে, অর্থাৎ নিজের আইডেন্টিটিটাকে সে কিন্তু মানে হাইড করতে চাচ্ছে। তো এটাও কিন্তু একটা সন্দেহের কারণ। জি, একদমই হাদির পাশে, মানে ছবিটিতে অন্তত দেখা যাচ্ছে একদমই হাদির পাশে দাঁড়িয়ে তিনি হাদির। এবং এই ছবিটাকে কোনোভাবেই কিন্তু এআই জেনারেটেড ছবি বলে মনে হচ্ছে না। জি, সিসিটিভির ফুটেজ, এটা তো সিসিটিভির ফুটেজ হিসেবে পাওয়া সেখান থেকে। এবং সেখানে যে যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের সাথে তার সম্পৃক্ততার কথা বলা হচ্ছে, মানে আসলে তো শিবিরেরও অনেককে আগে দেখেছি যে তারাও ছাত্রলীগের, এমনকি যাদের কথা এখন বলা হচ্ছে আপনিও বলছিলেন তারাও মানে ছাত্রলীগের কমিটিতেই সদস্যভুক্ত ছিলেন। মানে বের করা কি খুব কঠিন হয়ে যাবে, নাকি এটা একটা মানে সহজেই সুযোগ বের করে ফেলা যাবে যেটার মূল হোতা বা সুতাটা কে নাড়ছেন? আমি মনে করি যখন একটা অনুসন্ধান করা হবে তখন কোনো কিছুকে কিন্তু রুল আউট করা ঠিক না, যে আমি একদম মানে ধরেই নিচ্ছে এটা পতিত স্বৈরাচার আওয়ামী লীগ করেছে, এখানে আর কেউ সম্পৃক্ত নেই, এটা ধরে যদি আমি ইনভেস্টিগেশন করি তাহলে কিন্তু ইনভেস্টিগেশনটা আমার মনে করি যে সঠিক হবে না। সঠিক ইনভেস্টিগেশনের স্বার্থে আমি মনে করি যে প্রত্যেককেই মানে এখানে সন্দেহের আওতায় রাখতে হবে। আর সবচেয়ে আগে দেখতে হবে যে এখানে হাদির উপর আক্রমণ করলে বেনিফিশিয়ারি কে হবে। যেমন আমি মনে করি যে এখানে বেনিফিশিয়ারি যদি হয়, আমি তো মনে করি যে জামাত শিবির বা যারা নির্বাচনটাকে ভয় পাচ্ছে তারা এতে বেনিফিটেড হবে। কারণ আপনি মির্জা আব্বাসকে যেভাবে দায় দেওয়া হচ্ছে, আমি কিন্তু মোটেও আমাকে কথা শুনে তো মনে হতে পারে আমি বিএনপির পক্ষ নিচ্ছি, বিষয়টা তা নয়। আমি ঢাকা এই যে 8 সংসদীয় আসনে এখানে আমার বড় হওয়া, আমার বেড়ে ওঠা, আমি এই এলাকারই সন্তান এবং আমার বাবা মা সহ সকলেই এই আসনেই তারা ভোট দিয়েছেন। এবং আমি জানি যে ব্যক্তিগতভাবে মির্জা আব্বাস তিনি তার পলিটিক্যাল অপোনেন্টের প্রতি তিনি কতটা যে তিনি সংযমী আচরণ করেন এটা আমি নিজে চোখে দেখে এসেছি। কারণ তার প্রতিদ্বন্দ্বী হিসেবে সবসময় ছিলেন সাবের হোসেন চৌধুরী, এবং সাবের হোসেন চৌধুরীর সাথে তার যে একটা সম্পর্ক কখনোই এরকম হয়নি যে সাবের হোসেন চৌধুরীকে তিনি গালমন্দ করেছেন বা সাবের হোসেন চৌধুরী তাকে গালমন্দ করেছে। এমনকি 2018 যে একটা মানে কলঙ্কিত নির্বাচন হলো, রাতের ভোট, ওই নির্বাচনের পরেও কিন্তু সাবের হোসেন চৌধুরী তিনি জয়ী হওয়ার পরে মির্জা আব্বাসের বাসায় গিয়েছিলেন। তো এই ধরনের একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিন্তু মির্জা আব্বাস তিনি রাজনীতি করেছেন, অর্থাৎ তার পলিটিক্যাল অপোনেন্টকে তিনি উড়িয়ে দেবেন, তাকে ধ্বংস করে দেবেন, এই ধরনের মাইন্ডসেট তার আছে এটা আমি বিশ্বাস করি না।
তো আরেকটা বড় কথা হচ্ছে যে মির্জা আব্বাসের যে জনপ্রিয়তা এই আসনে, এটা আমার নিজের চোখে দেখা, কারণ উনি তো আজকে থেকে এখানে রাজনীতি করে আসছেন না, তিনি মেয়র হয়েছেন, এই এলাকার সন্তান তিনি। আমার দাদা দাদি আমার নানি তারা যখন মারা গিয়েছে, এলাকার মুরব্বী কেউ মারা গেলে তিনি ছুটে যান সেখানে। এমনকি আমার দাদা দাদি যখন মারা গিয়েছেন তখন কিন্তু তিনি সংসদ সদস্য ছিলেন না, তখন সাবের হাসান চৌধুরী সংসদ সদস্য, কিন্তু তিনি একজন এলাকার মুরব্বী মারা গিয়েছে শুনে কিন্তু তিনি জানাজাতে ছুটে গিয়েছেন। তো এই কারণে কিন্তু এলাকার মানুষ কিন্তু তাকে ওই ভালোবাসাটা তাকে বাসে। তো এখন তার মতো একজন ব্যক্তি আমি মনে করি না যে হাদির মতো একজন তার সন্তান সম একজনকে তিনি হত্যা করতে লোক পাঠাবেন, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু আমার যদি ধরেন মানে আমি হ্যাঁ, সন্দেহের কথাই যখন বলছেন, ধরেন তার মতো অভিজ্ঞ, তার মতো জনপ্রিয় একজন ব্যক্তি, তার পোর্টফোলিও যেটা আপনি বলছিলেন, সেই রকম একটা ব্যক্তি যখন এরকম একটা তরুণ, একটা বাচ্চা ছেলে বলা চলে তার তুলনায় অনেকেই, আপনি বলছিলেন সন্তান সম, এরকম একটা ছেলে যখন তাকে চ্যালেঞ্জ করে তখন তো মানে বিষয়টা আতে ঘা লাগার মতোই নাকি? না, চ্যালেঞ্জ করলেও তো আপনি দেখবেন যে মির্জা আব্বাস কি পাল্টা কখনো হাদিকে উল্লেখ করে তিনি একটা বাজে কথা বলেছেন? আমি তো এরকম কোনো বক্তব্য পাইনি যে মির্জা আব্বাস কখনো হাদিকে উদ্দেশ্য করে একটা কটু কথা বলেছেন। তো সেজন্য আমি মনে করি যে ওই টলারেন্সটা তার রয়েছে। আর এখানে আপনাকে যেটা আমি বলছি যে এই নির্বাচনটা বানচাল হয়ে গেলে বা নির্বাচনটা ধ্বংস হয়ে গেলে বা এটা না হলে বেনিফিটেড কে হবে? এখানে তো আজকে হাদির এই বিষয়টাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন মির্জা আব্বাস, এটা সকলেই জানেন। যে যদি এটাকে নিয়ে পলিটিক্যাল ভাবে কেউ ক্যাশ ইন করতে চায়, সেটা কিন্তু মির্জা আব্বাসের প্রতিপক্ষরাই করবেন। কারণ যারা নির্বাচনটাকে চায় না, যারা চায় যে ডক্টর ইউনূসের সরকার 5 বছর দরকার, ওই থিওরিতে যারা বিশ্বাস করে, তারাই কিন্তু মানে চাইবে যে ওই তুরস্কের সাজেশনে হোক বা অন্য কোনো দেশের সাজেশনে হোক, যে একটা ক্ষেত্র প্রস্তুত করে নির্বাচনটাকে পিছিয়ে দিতে। ওই গ্রুপটাই কিন্তু চাচ্ছে যে নানামুখী তৎপরতা করে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায় কিনা। তো হাদির ইস্যু বা অন্য কোনো ইস্যু যদি সামনে আসে, তারা ওইটাই চেষ্টা করবে। তো ওই গ্রুপটাকে আপনি দেখবেন যে তারা এই ঘটনা ঘটার পর থেকেই কিন্তু দেখবেন যে মির্জা আব্বাসকে ইঙ্গিত করে কিন্তু তারা নানা ধরনের কথাবার্তা বলছে। ঠিক যেমন সাদিক কায়েম, ঘটনার পরপরই সাদিক কায়েমকে আপনি দেখেছেন একটা ফেসবুকে পোস্ট দিয়েছে ওই মির্জা আব্বাসকে ইঙ্গিত করেই। তো এগুলো আমি মনে করি যে মানে ঠিক নয়, রাজনীতির ক্ষেত্রে কোনো ভালো দৃষ্টান্ত নয়। আমি আসলে কোনটা আগে আনবো সেটা বুঝতে পারছি না। তুরস্কের প্রসঙ্গ, তুরস্ক থেকে কেউ এনেই হোক, আপনি বলছেন আপনার ফেসবুকে কি আমি দেখছিলাম কিনা যে মাহফুজ আলমের PS তিনি তুরস্ক থেকে তার এক বন্ধুকে বরণ করেছেন, এটা কি আপনার ফেসবুক থেকে আমি দেখছিলাম? জি জি, মানে এটার সাথে কি আপনি কোনো সম্পৃক্ততা বা লিঙ্ক খুঁজে পাচ্ছেন? তুরস্কের কথা কেন বললেন? তুরস্কের কথা আমি এই কারণেই বলছি যে আপনি জানেন যে আমরা যে অনেকদিন ধরে বলে আসছি যে একটা ছোটন গ্যাং, এই ছোটন গ্যাং এর একটা আবির্ভাব ঘটেছে বাংলাদেশে, এবং এই ছোটন গ্যাং এর যে চক্রটি রয়েছে, এই চক্রটির সাথে কিন্তু তুরস্কের একটা বড় সড়ো লিঙ্ক রয়েছে। তো এখন এই চক্রটি তারা কিন্তু দীর্ঘদিন ধরেই চাচ্ছে যে আমাদের এই বাংলাদেশটাতে তারা তাদের মতো করে একটা অতিমাত্রায় ডানপন্থার রাজনীতির একটা উন্মেষ ঘটাতে, এবং সেজন্যই তারা কিন্তু নানামুখী চক্রান্ত বা ষড়যন্ত্র তারা করছে। এবং এই গ্রুপটাকে আপনি দেখবেন যে তারা কিন্তু শুরু থেকেই তারা চাচ্ছে যে নির্বাচনটাকে যে কোনো উপায়ে হোক পিছিয়ে দেওয়ার জন্য বা নির্বাচনটা যাতে না হয় সেজন্য তারা চক্রান্ত করেই যাচ্ছে। তো এখন এই তুরস্ক থেকে মাহফুজ আলমের বন্ধু একজন আসলেন, কে আসলেন সেটাই মানে তুরস্কের কথা শুনে একটু জানতে চাইছি আর কি। আসলে ব্যাপারটা হচ্ছে যে এই যে ছাত্র উপদেষ্টা বলুন বা আপনি এই যে ছোটন গ্যাং এর যারা সদস্য বলুন, এদের সাথে তুরস্কের খুব ভালো একটা লিঙ্ক রয়েছে। তো এখন আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু এই তুরস্কের কিন্তু প্রভাব ইদানিং খুব দেখা যাচ্ছে। যেমন আমি নাম উল্লেখ করব না, কিন্তু আপনি ভালো করেই জানেন যে একজন অতিমাত্রায় মানে বিপ্লবী যিনি সেজে বসে আছেন, 21 পদকও তিনি পেয়েছেন, তিনি একটা পত্রিকার সম্পাদকও হয়েছেন বাংলাদেশে, একসময় তিনি সম্পাদক ছিলেন, এখনো এসে তার পত্রিকা তিনি নিয়েছেন, ভালো কথা। তাকে আমরাও এক সময় খুব শ্রদ্ধা করতাম যে তিনি গণতন্ত্রের পক্ষে খুব ভোকাল ছিলেন। তো এখন এই ব্যক্তিটির সাথে তুরস্কের লিঙ্ক বা এই ব্যক্তিটি যে বাংলাদেশে অতিমাত্রায় যে ডানপন্থার একটা উন্মেষ ঘটাতে চাচ্ছেন, বা এই ব্যক্তি তার যে পত্রিকা সেটাকে অনেকে এখন মানে বলে যে এটা জামাতের দেশ। তো এখন এই ব্যক্তি বা এই ব্যক্তির যারা মুরিদ রয়েছেন বা এই ব্যক্তির সাথে যারা অ্যাসোসিয়েটেড রয়েছেন, তারা কিন্তু এই তুরস্কের আশ্রয় প্রশ্রয় কিন্তু এই দেশে অনেক ধরনের ঘটনা ঘটাতে চাচ্ছেন বা ঘটাবেন বলে আমরা কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি। তো সেজন্য আসলে এই ব্যক্তিগুলোর ষড়যন্ত্রকেও কিন্তু আমাদের একটু চোখ কান খোলা রেখে অবজার্ভ করতে হবে, কারণ আমাদের এই দেশটাকে আপনি কি আসলে দুটো সন্দেহের কথা বলছেন? এক হচ্ছে আওয়ামী লীগের বা শেখ হাসিনার সেই হুমকি ধামকিগুলোর ক্ষেত্রে একটা সন্দেহের কথা বলছেন, আবার অন্যদিকে অতি ডানপন্থী বা তুরস্কপন্থী এই ছোটন গ্যাং এবং সেই সম্পাদক, যদি নাম বলি মাহমুদুর রহমান, আমার দেশের সম্পাদক, আপনি তার কথাই বলছেন, বোঝা যাচ্ছে মানে তাদের সম্পৃক্ততার একটা বা তাদেরও একটা সন্দেহের জায়গায় আপনি রাখছেন, মানে দুটোই আপনার সন্দেহের তালিকায় অ্যাবসলিউটলি বা অনুসন্ধানের তালিকায়।